6 মাস 8 মাস ধরে ঐক্যমত কমিশনের নামে একটা খুবই এলিটিস্ট একটা যমুনার চার দেয়ালের মধ্যে এক ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন। সেখানে গুরুত্ব পায় না শিক্ষা, সেখানে গুরুত্ব পায় না স্বাস্থ্য, সেখানে গুরুত্ব পায় না স্থানীয় সরকার, সেখানে গুরুত্ব পায় না দুর্নীতি দমন, সেখানে গুরুত্ব পায় না আমি বলবো যে অর্থনীতির সুশাসনের বিষয়গুলো। দারিদ্র অ্যাকচুয়ালি উল্টো পথে হাঁটছে, এখন প্রায় 27-28% মধ্যে গেছে। যে সরকার নিজেও একটা ঐক্যবদ্ধ একটা টিম ওয়ার্কের বাস্তবতা দেখাতে পারেনি। সরকারের মধ্যেই মনে হয়েছিল যে নানা ধরনের সরকার কাজ করছে। কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় চিন্তার একটা বিষয়। সেখানে কিন্তু আমরা সরকারি তথ্যে পেয়েছি কত লাখ কর্মসংস্থান অ্যাকচুয়ালি হারিয়েছে। 2024-এ তো আমরা সবাই জানি যে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছিল, বিশেষ করে কর্তৃত্ববাদী শাসনের যে ভয়াবহ বাস্তবতা। আমরা 15 বছর ধরে প্রায় অর্থনৈতিক এবং রাজনৈতিক গণতন্ত্র দুটাই একটা দুরবস্থায় ছিল। সেটা অতিক্রম করে আমরা 24টা অনেকটা বলা যায় যে একটা প্রত্যাশার, দ্বিতীয় অধ্যায়টা প্রত্যাশার জায়গা ছিল। 25টাকে সেখানে কিন্তু প্রাপ্তির বিষয়টাই মূল বিষয় হিসেবে এসছে, কারণ প্রত্যাশা তৈরি হয়েছে। এখন একটি বছর গেল, একটি জাতির একটি সমাজের জীবনে 1 বছর কম সময় নয়। সো এই 25টা আসলে প্রাপ্তির বছর ছিল। 2025-এর প্রাপ্তির মধ্যে একটা বলা যায় যে আমরা অনেক চড়াই উতরাই, অনেক অনিশ্চয়তার অধ্যায় অতিক্রম করে সুনির্দিষ্ট একটা সময়সূচি পাওয়া গেছে গণতান্ত্রিক উত্তরণের। নির্বাচনের সময়সূচি পাওয়া গেছে, 12ই ফেব্রুয়ারি এখন 2026 সেটা হবে। এটা এক ধরনের প্রাপ্তির কথা বলা যায়, যে একটা সুনির্দিষ্ট সময়সূচি গণতান্ত্রিক উত্তরণের জন্য পাওয়া গেছে। 2025 সাল সারা বছর জুড়ে আর অনেকগুলো বিষয় ছিল, সংস্কার, বিচার ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওইসব জায়গায় প্রাপ্তির জায়গাটা তুলনামূলকভাবে অনেকটা কম বলা যায়। যে অনেক এজেন্ডা খোলা হয়েছে, অনেক কিছু আলোচিত হয়েছে, অনেক প্রস্তাব পেশ করা হয়েছে, কিন্তু প্রস্তাবগুলো কি ফাইলবন্দি হয়ে অবস্থায় আছে নাকি কার্যকর হচ্ছে, এটার একটা সার্বিক মূল্যায়ন প্রয়োজন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খণ্ডিত আকারে কিছু কিছু জায়গায় হয়তো অগ্রগতি হয়েছে, কিছু কিছু জায়গায় স্থবির হয়ে আছে। বড় বড় দাগের অনেক কিছুতে দেখার বিষয় আছে। বিচার বিভাগের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আপনার প্রকিউরমেন্ট, তারপরে আইসিটি ইত্যাদিতে কিছু বিষয়। বাট এক অর্থে বলা যায় যে মোটা দাগে অন্যান্য অনেকগুলো যে খাত ছিল যেখানে জন আকাঙ্ক্ষা খুব জোরালো ছিল, আমি কয়েকটা কথা বলতে পারি। একটি হচ্ছে স্বাস্থ্য, একটি হচ্ছে শিক্ষা, একটি হচ্ছে স্থানীয় সরকার, একটি হচ্ছে দুর্নীতি বিরোধী পদক্ষেপ, আরেকটি হচ্ছে অর্থনীতির চাকা আরও বেগবান করা। এই যে কয়েকটা কথা বললাম, প্রত্যেকটাতেই কিন্তু 2025-এ সেই হিসাবে বিশ্বাসযোগ্য এবং আস্থা অর্জনকারী জোরালো পদক্ষেপ দেখা যায়নি অ্যাকচুয়ালি। সো সব মিলিয়ে 2025-এর এক ধরনের অনেক বলা যায় যে ঘোষণা ছিল, অনেক কথা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট প্রাপ্তির কথা জোরালোভাবে বলাটা মুশকিল অ্যাকচুয়ালি 2025-কে ঘিরে। তারপরেও আমরা যেটা বলবো যে অনেক ধরনের চড়াই উতরাই, সবচেয়ে বড় যেই 2024-এ যেটা বড় একটা সুর ছিল, মূল সুর যদি বলি, যে একটা ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান। সবাই চাচ্ছিলাম কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে, তার পরবর্তীতে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, প্রাতিষ্ঠানিক মানবিক প্রাতিষ্ঠানিক একটা রাষ্ট্র গড়ে উঠবে, অর্থনীতির চাকাগুলো আবার ঘুরতে শুরু করবে। এগুলো ছিল 2024-এর আকাঙ্ক্ষার মধ্যে বড় ধরনের আকাঙ্ক্ষাগুলো। তো সেখানে যেটা বললাম আবারও, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে কিন্তু বড় বড় অনেক বক্তব্য এসছে, কথা এসছে, কাগজে দলিল এসছে,
কিন্তু 24-এ যেই প্রত্যাশাগুলোর পেছনে কিন্তু একটা ঐক্যবদ্ধ জাতীয় আকাঙ্ক্ষার একটা বাস্তবতা ছিল। 25-এ এসে কিন্তু সেই ঐক্যবদ্ধ একটা জাতীয় আকাঙ্ক্ষা বা সেখানে অনেক ধরনের নানামুখী প্রবণতা আমরা লক্ষ্য করেছি। এই যে জাতীয় ঐক্যের যে বিষয়টা, সেটা বহুলাংশে কিন্তু অনুপস্থিত হয়ে গেছে। আমরা তরুণদের উপর এখনো বড় ধরনের ভরসার একটা ব্যাপার ছিল। তারা ঠিক সেইভাবে সুনির্দিষ্টভাবে জাতির সামনে তাদের যে সম্ভাবনাটা, সেটা জোরালোভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। নানামুখী তাদের চেহারা দেখা গেছে। আবার আমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিক অঙ্গনের মধ্যেও আপনার যেই তারা ঠিকই নির্বাচনের বিষয়টা হয়তো ঐক্য ছিল, কিন্তু ওখানেও নানামুখী প্রবণতা আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে বড় যেই একটা বিষয় ছিল যে সরকার নিজেও একটা ঐক্যবদ্ধ একটা টিম ওয়ার্কের বাস্তবতা দেখাতে পারেনি। সরকারের মধ্যেই মনে হয়েছিল যে নানা ধরনের সরকার কাজ করছে, কারা এক একজন হয়তো এক এক দিকে প্রাধান্য দিচ্ছে। সরকারের যে একটা আমরা সরকারের মধ্যেই সরকারই তো যেহেতু আসনে আছেন, তাদের ভূমিকাটা মুখ্য। আপনি দেখেন যে অনিশ্চয়তার অনেকগুলো আবহ, এই যে এখনও নির্বাচনের তারিখ কিন্তু ঘোষিত হয়ে আছে, তারপরে এটা নিয়ে জনমনে কিছু আশঙ্কা এখনও দেখা যায়। আশা করা যায় যে সেই আশঙ্কাগুলো অতিক্রম করে আমরা এগিয়ে যাব। কিন্তু অর্থনীতি বলি, রাজনীতি বলি, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলি, বিভেদগুলো বেশি সামনে চলে আসছে ঐক্যের চেয়ে। অ্যাকচুয়ালি জনগণের মধ্যে হয়তো আমি যে সার্বিক অর্থে জনগণ যদি বলি, তাদের মধ্যে কিন্তু সে আকাঙ্ক্ষাটা এখনো প্রবল আছে যে দেশকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। বাংলাদেশকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের যে সম্ভাবনা আছে সেটাকে আমরা পূরণ করার জন্য এগিয়ে যাব, এই আকাঙ্ক্ষাটা কিন্তু এখনো আছে বটে। কিন্তু আমি যেটা বলবো, যারা প্রাতিষ্ঠানিক অ্যাক্টর, রাজনৈতিক দল, সরকার, আমলাতন্ত্র, আপনার অন্যান্য বিদেশি শক্তিগুলো ইত্যাদি, বিভিন্ন আমাদের যে ডায়াসপোরা বাংলাদেশের লোকজন বাইরে আছে, সব মিলে ওই ঐক্যের জায়গায় আমরা দেখছি যে নানামুখী প্রবণতাটাই প্রবল হয়ে আছে। এখানেই 2025কে আমরা অনেকটা সমাপ্ত করছি। সেইখানে অ্যাকচুয়ালি আসার একটা জায়গা তৈরি করেছি, আমরা কিছু সময়সূচি তৈরি করেছি। অনিশ্চয়তার আবেগগুলো অবশ্য দেখা যাচ্ছে, এবং খুব সাম্প্রতিককালে যে কিছু সহিংসতার যে বিষয়টা একদম সর্বশেষ ঘটনা ঘটল, যে ওসমান হাদির হত্যার একটা যেমন বিষয় হলো, সেটার আবার সূত্র ধরে নানা ধরনের আবার রাজনৈতিক সেই যে হত্যার বিচারের বিষয়গুলো আছে, কিন্তু সেই হত্যার বিষয়টাকে আবার রাজনৈতিকভাবে ব্যবহারের একটা বিষয় আছে। অনেক জায়গায় অনিশ্চয়তার জায়গাগুলো একদম শেষ মাথায় ডিসেম্বরের শেষে এসে অনিশ্চয়তা আমি বলবো এখনো বেশ জোরালোভাবে আছে। কিন্তু এখানে আবার সেটাও একটা আরেকটা শেষ করতে চাই, যেটা বলে যে আমাদের আবার যে এই যে যেমন একটা সবচেয়ে বড় দল যেটা বিএনপি, যেটার একটা সারা দেশব্যাপী একটা অবস্থান আছে, একদম শেষ মাথায় আছে, আবার তারা এক ধরনের তাদের মধ্যে ঐক্যের জায়গাটা আবার হয়তো একটু জোরালো করার চেষ্টা করছে তাদের অবস্থান। সেটাও একটা ডিসেম্বরের সেটাও একটা ঘটনা হিসেবে দেখাটা প্রয়োজন। দেশে প্রত্যাবর্তন এবং তার মাধ্যমে এক ধরনের মোমেন্টাম এবং ওই যে নির্বাচনী সময়সূচির দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে ওই যে অনিশ্চয়তার বিষয়টা কিছুটা হলেও লাঘবের একটা চেষ্টা খুবই সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানে উদ্বেগের জায়গা হচ্ছে কোনটা? একটা হচ্ছে যে আইন শৃঙ্খলার ঘাটতির ঘটনাগুলো, এটা একটা উদ্বেগের জায়গা, ঠিক আছে? এখন ঘটনা ঘটেছে, আমরা দেখেছি, কিন্তু উদ্বেগের জায়গা আরও বেশি হচ্ছে এই ঘটনাগুলো মোকাবেলার জন্য সরকারের তরফ থেকে বিশ্বাসযোগ্য ঐক্যবদ্ধ রেসপন্সটা নাই অ্যাকচুয়ালি। এই যে প্রথম আলো, ডেইলি স্টার ইত্যাদির উপর আক্রমণ হলো, ছায়ানট ইত্যাদি অনেকগুলোর উপর আক্রমণ হলো, এগুলোতে যত না আক্রমণের ঘটনাটা একটা উদ্বেগের বিষয়,
তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে যে একটা রাষ্ট্র তো আছে, একটা সরকার আছে, তাদের যে রেসপন্স সেটার অনেকটা অনুপস্থিতিটা একটা বেশি উদ্বেগের বিষয় হিসেবে এসছে। রাজনৈতিক দলগুলোর ভূমিকা তো অবশ্যই আছে, কিন্তু আমি যেটা বলবো যে আপনি যদি আইন শৃঙ্খলার কথা বলেন তাহলে তো প্রথম ইয়েতে হচ্ছে যে তোর একটা রাষ্ট্র আছে, একটা সরকার আছে, তাদের দায়িত্বটা অ্যাকচুয়ালি প্রথম ধাপে আমাদের বিবেচনা আনতে হবে। অবশ্যই এখানে উস্কানিদাতা যদি থাকে না, আমরা তো দেখেছি যে উস্কানির অনেক কোয়ার্টার্স থেকে অত উস্কানি হচ্ছে, কিন্তু সেগুলো মোকাবেলা করার জন্য তো একটা সরকার আছে, একটা রাষ্ট্র আছে। সেই জায়গাটা যদি শক্তিশালী হয় তাহলে উস্কানির বিষয়টা তখন আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় অ্যাকচুয়ালি। এখানে যেটা বলবো যে সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু অর্থনীতি নিয়ে মূলত একটা একমাত্রিক চিন্তা বা মনোযোগ কাজ করেছে। তারা সবচেয়ে বেশি চিন্তিত ছিল, তারা ভেবেছে এটাই সঠিক যে সামষ্টিক অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা সেটা থেকে কিভাবে কাটানো যায়, রিজার্ভের বিষয়টা, ব্যাংকিং খাতের বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি। এখন আমি যদি অর্থনীতির একটা খতিয়ান নিই, কোথায় কিভাবে কাটলো, সেখানে অবশ্যই এক অর্থে বলা যায় যে একদম ধসে পড়ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানো সামষ্টিক অর্থনীতিটা। কারণ এখানে আমাদেরকে একটা ভিন্নতা টানতে হবে। সামষ্টিক অর্থনীতির কিছু সূচক, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের পারিবারিক অর্থনীতির সূচক, এবং একই সাথে প্রবৃদ্ধির সূচকগুলোকেও মাথায় রাখতে হবে। এইভাবে যদি দেখি তাহলে দেখব যে হ্যাঁ, সামষ্টিক অর্থনীতির কিছু সূচকে সামাল দেওয়া গেছে অ্যাকচুয়ালি, এবং সেখানে এক অর্থে যে রিজার্ভ একেবারে শেষ হয়ে যাচ্ছিল সেখানে স্থিতিশীল করা গেছে, ডলারের দামটাও স্থিতিশীল করা গেছে ইত্যাদি ইত্যাদি। কিছু ব্যাংকিং খাতে কিছুটা হলেও শৃঙ্খলা আনা হয়েছে, যদিও ব্যাংকিং খাতের অনেক কিছু আবারও দেখা যাচ্ছে যে ঠিক সুবিবেচনা প্রসূত কিনা সেটা বিবেচনার বিষয় থাকে। সো ব্যাংকিং খাতের একটা বলা যায় যে কিছু চেষ্টা হয়েছে ঠিক করার, কিন্তু কয়েকটি সূচক অর্থনীতির, এই যদি আমি সামষ্টিক অর্থনীতির সূচকগুলো ছাড়া এই যে ওয়েল বিং, মানুষের ভালো অবস্থা, অর্থনীতি কি স্বস্তির জায়গায় ছিল কিনা, সেইখানে আমি মূল্যস্ফীতির কথা যদি বলি, আমি যদি কর্মসংস্থানের কথা বলি, আমি যদি দারিদ্র্যের হারের কথা বলি, আমি যদি বিনিয়োগের কথা বলি, এই প্রত্যেকটাই কিন্তু এক ধরনের এক অর্থে বলা যায় যে নেতিবাচক অথবা মানে করুণ অবস্থায় ছিল। বিনিয়োগ খরাটা কিন্তু কাটছে না কোনো মতেই। মুদ্রাস্ফীতি একটু কমেছে, কিন্তু একটু কমা আর কমার মধ্যে একটা ব্যাপক ফারাক রয়ে গেছে। কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় চিন্তার একটা বিষয়। সেখানে কিন্তু আমরা সরকারি তথ্যে পেয়েছি কত লাখ কর্মসংস্থান অ্যাকচুয়ালি হারিয়েছে। পিপিআরসির গবেষণার কথা আপনি বলেছেন, আমরা দেখিয়েছি মানে আমরা বাস্তব অবস্থার ভিত্তিতে জরিপ করে আমরা দেখেছি যে দারিদ্র্য অ্যাকচুয়ালি উল্টো পথে হাঁটছে, এখন প্রায় 27-28% মধ্যে গেছে। আমাদের পরে বিশ্বব্যাংক আবার একটা ইয়ে করেছে, তারা আবার নতুন তো পরিসংখ্যান ওদের ছিল না, প্রজেক্ট করে যেটা দেখিয়েছে যে 65 লাখের মতো প্রায় আপনার ইয়েতে পড়ে গেছে, আপনার দারিদ্র্যের ঝুঁকির মধ্যে আছে অ্যাকচুয়ালি। এবং তারাও কিন্তু আমরা যেভাবে আমাদের যে প্রবণতাটা দেখিয়েছি সেটা তারাও অনেকটা কনফার্ম করেছে। পরবর্তীতে আবার ইয়েতে আপনার ইউনিসেফ এবং বিবিএস একটা মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে সেটাও রিলিজ করেছে গত মাসেই। সেখানেও কিন্তু কিছু কিছু সূচক, এই যেমন আমরা দেখেছি আপনার মানে বিশেষ করে সামাজিক সূচক অনেকগুলো, সেগুলো এক ধরনের কঠিন অবস্থায় আছে। ড্রপ আউট রেটের কথা যদি বলি, আমি যদি এই জন্ম নিয়ন্ত্রণের বিষয়গুলো কিন্তু আবার এক ধরনের ইয়েতে পড়ে গেছে, আমাদের ফার্টিলিটি ডিক্লাইন যেটা সেটা উল্টো দিকে হাঁটছে। সো অর্থনীতির কথা আমি যেটা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যে ওই মুহূর্তের যে কাজটা সামষ্টিক অর্থনীতি সামাল দেওয়া, এইটাকে
মনোযোগ দিয়ে কিছুটা কিন্তু তারা বাড়তি বড় ধরনের কোনো অর্থনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আসতে পারেনি। যেমন আমাদের দরকার এখন নতুন প্রবৃদ্ধির চালকগুলোকে বেগবান করা, সেই আলোচনাটা সামনে আসতে পারেনি। কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য উদ্যোগগুলো এটা সামনে আসতে পারেনি। সবচেয়ে বেশি আমার কাছে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে কর্মসংস্থান এবং এই বিনিয়োগ ইত্যাদি যদি বলি, তার মধ্যে অন্যতম একটা সূচক হচ্ছে মানব সম্পদ। শিক্ষার হাল কিন্তু বেশ এক ধরনের বেহাল অবস্থায় আছে, এবং শিক্ষার সাথে আমাদের যেটা হচ্ছে শিক্ষার একটা বড় ধরনের অবকাঠামো আছে, কিন্তু ওই অবকাঠামো থেকে মানব সম্পদ তৈরি হচ্ছে না, সার্টিফিকেট নির্ভর একটা হচ্ছে। আর এখন ওই যে আপনি দেখবেন যে শিক্ষাঙ্গনে এই যে আপনার কারা চালাচ্ছে, ছাত্র সংসদরাই কি চালাচ্ছে, বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, নাকি আমলাতন্ত্র অন্যান্য এই যে ইয়েগুলো চালাচ্ছে, কলেজ স্কুল এগুলো চালাচ্ছে, নাকি এই অ্যাসোসিয়েশনসগুলো চালাচ্ছে? পরিষ্কার নয়। এখানে শিক্ষার মানসম্মত শিক্ষার কাগুজে আলাপ শেষ নাই, কিন্তু বাস্তবতা আমরা দেখছি শিক্ষা একটা বেহাল অবস্থায় আছে, যার আন্দোলন ইত্যাদি ছিল। এবং সেখানেও যেটা বলছিলাম, আন্দোলন ছাড়াও কারা চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো কারা চালাচ্ছে অ্যাকচুয়ালি সেখানে তো। এবং সর্বশেষ সংযোজন হচ্ছে যে কিছু ছাত্র সংসদও নির্বাচিত হয়েছে, তাদেরও কর্মকাণ্ড আমাদের এখন দেখার বিষয় আছে, তারা কতটুকু মানসম্মত শিক্ষার বিষয়টাকেই এজেন্ডা হিসেবে সামনে আনতে পারছেন। এক অর্থে সংস্কার শব্দটা চালু করেছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গত 2024-এ, কিন্তু শব্দটা চালুর পরে ওই শব্দের যেই ব্যাখ্যা বা যেই মিনিং বা করণীয়র যে সীমানাগুলো, সেগুলো তারা খুবই সংকীর্ণভাবে একমাত্রিক একটা জায়গায় 6 মাস 8 মাস ধরে ঐক্যমত কমিশনের নামে একটা খুবই এলিটিস্ট একটা যমুনার 4 দেয়ালের মধ্যে এক ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন। সেখানে গুরুত্ব পায় না শিক্ষা, সেখানে গুরুত্ব পায় না স্বাস্থ্য, সেখানে গুরুত্ব পায় না স্থানীয় সরকার, সেখানে গুরুত্ব পায় না দুর্নীতি দমন, সেখানে গুরুত্ব পায় না আমি বলবো যে অর্থনীতির সুশাসনের বিষয়গুলো। পুরোটাই ছিল কিছু রাজনৈতিক বিষয়, সংসদ রিলেটেড বা এটার মধ্যেই ওনারা পুরো আলোচনা করেছেন। এবং শেষ পর্যন্ত এই যে তারা যেটা এত ঢাকঢোল পিটিয়ে এত কিছু করে যেগুলো করলেন, এগুলোর নাম দিয়েছেন অনেকগুলো, জুলাই ঘোষণা, সনদ, কি যেন বলেছেন, এবং গণভোট বলে একটা বিষয় চালু করেছেন। আমি আমাদের পিপিআরসি থেকে আমরা অনেক দিন ধরে এই ধরনের সাম্প্রতিক সময় যদিও করি নাই, বাট আমরা যেটাকে বলি ওপিনিয়ন পোল, বা আমরা মানুষের যে মতামত জরিপ, যেইভাবে এই জুলাই এই যে ঐক্যমত কমিশনের কর্মকাণ্ড করে গণভোটের বিষয়গুলো সমাপ্ত করা হলো, সেটা জনগণের প্রতি এক ধরনের অবিচার কি অর্থে? সেটা আমরা যখন এই মতামত জরিপের পেশাদারি ব্যাখ্যাগুলো করি, যে মতামত জরিপে সাধারণত কয়েকটা স্বাভাবিক ভুল হয় যেগুলো থেকে আমাদেরকে সতর্ক করা, আমরা নিজেদেরকে সতর্ক করি এই ভুলগুলো যেন না করা হয়। তার মধ্যে অন্যতম একটা ভুল হলো, যেটাখানে ইংরেজি শব্দ হচ্ছে কগনিটিভ ওভারলোড, মানে যে উত্তর দিবে তার উত্তর দেওয়ার জন্য জ্ঞান এবং তার যে মানে বোঝার বিষয়ের উপর একটা ওভারলোড দেওয়া। আপনি এই জরিপগুলো কার স্বার্থে করছেন? এটা যদি মানুষের স্বার্থে হয়, তাহলে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সহজ করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আপনি যদি যারা করাচ্ছেন তাদের প্রয়োজনীয় করেন, তারা মানুষের উপর চাপ পড়লো কি পড়লো না সেটা নিয়ে বদার না, তারা তাদের এক ধরনের সমাধান করে দিল। তো গণভোটের আমি যেটা অন্যতম সমস্যা দেখছি, এই যে কগনিটিভ ওভারলোড, এই যে
অনেকগুলো প্রশ্ন, কিন্তু উত্তর একটা জায়গায় শুধু হানা। এই যে অনেকগুলো প্রশ্ন, এগুলো এই যে মতামত জরিপের এক ধরনের টিপিক্যাল একটা যেটাকে বলো যে ভুল বা একটা মানে যেটা নিয়ে সতর্ক করা হয়, এটা না করার জন্য পরামর্শ দেওয়া হয়। এই যে কগনিটিভ ওভারলোড, মানে মানুষের উপর বোঝার এত বেশি আপনি চাপ তৈরি করেন, কিন্তু তা থেকে উত্তর চাচ্ছেন খুব সহজ একটা উত্তর। এটা মানুষের প্রতি আসলে অবিচার, এবং এটা যারা করেছেন তাদের সুবিধার্থে হয়তো করেছেন, কিন্তু আসলে এটার উদ্দেশ্য কি? মানুষের মতামত জানা। মানুষের মতামত জানাটা যদি আমাদের জন্য জরুরি হয়, তাহলে এই কগনিটিভ ওভারলোডের বোঝাটা মানুষের উপর চাপানো একটা অবিচারই বটে। একটি হচ্ছে একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যায়টা শেষ হওয়া দরকার, আরেকটি অধ্যায়ে ঢোকা দরকার, একটি নির্বাচিত সরকার অধ্যায়ে ঢোকা দরকার। সেটা ঢোকার মাধ্যমে কিন্তু সমস্যার সব সমাধান হয়ে যাবে সেটা আমি মনে করি না, কারণ এখানে চ্যালেঞ্জগুলো অনেক ধরনের। সেটাকে অর্থনীতিকে পুনর্জাগরণ করার যেমন চ্যালেঞ্জ, এই যে অনৈক্যের যে নানা বাস্তবতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, এগুলোকে আবারও কমিয়ে আনার একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। আবার রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা প্রবণতা আমরা দেখেছি, যে রাষ্ট্রীয় ক্ষমতা সংহত না করে তারা আমলাতান্ত্রিক শাসনটাকেই জোরদার করেছেন একদিকে, আরেকদিকে ওই মানবিক যে রাষ্ট্রীয় শাসন, সেই বিষয়গুলোকে খুব জোরালোভাবে অ্যাড্রেস করেননি অ্যাকচুয়ালি ওইভাবে। এখানে দুর্নীতির বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে। দুর্নীতির পাশাপাশি আমি এটাও মনে করি আরেকটি শব্দ আমাদের খুব জোরালোভাবে 2026-এ বিবেচনায় আনা দরকার, সেটা হচ্ছে হয়রানি। মানুষের সাধারণ মানুষ, সেটা সাধারণ মানুষ বলতে আমি কৃষক, শ্রমিক, নারী, তরুণ, আমরা উদ্যোক্তা শ্রেণী, বিনিয়োগকারী, সবার কথাই বলছি, সাধারণ পর্যায়ে যারা, তাদের কাছে এই দুটি হচ্ছে আমাদের সমাজের বড় ধরনের রাষ্ট্রীয় ব্যাধি। একটি হচ্ছে দুর্নীতি, যেটা নিয়ে কিছুটা হয়তো কথা হয়েছে, আরেকটি অথবা আরও বড় ব্যাধি হচ্ছে হয়রানি। প্রতিটা পদে পদে রাষ্ট্রীয় প্রক্রিয়ার প্রতিটা পদে পদে হয়রানি আছে। এই হয়রানি কমাবারও একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে। এগুলো সহজেই যে আমি ঘোষণা দিলাম চলে গেল, এইভাবে হবে না। সো এটা একটা নির্বাচন উত্তরণ দরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ঘিরে যে অনিশ্চয়তা, সেটা সমাপ্ত করে একটা নির্বাচিত সরকার পর্যায়ে যাওয়াটা খুব জরুরি। কিন্তু সেটার মাধ্যমে যেভাবে আমরা বর্তমান বাস্তবতা দেখছি, সেটা অনেক সমস্যা থেকে যাবে, বিশেষ করে দুটি বড়, যে অর্থনীতি নিয়ে, আরেকটি হচ্ছে যে রাষ্ট্রীয় প্রক্রিয়া এবং অনৈক্যের যে জায়গাগুলো, সেগুলোকে সংহত করে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা, এটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে। একই সাথে তার মধ্যে যেগুলো হাত দেওয়া হয়নি, 1.5 বছরে হাত দেওয়ার দরকার ছিল, শিক্ষা, স্বাস্থ্য, আপনার এই যে স্থানীয় সরকার, সামাজিক নিরাপত্তা, এগুলোতে জোরালোভাবে নজর দেওয়ার একটা প্রয়োজন থাকবে। কিন্তু একই সাথে আমি এটাও মনে করি যে আমাদের যে ভূ রাজনৈতিক নিরাপত্তা, আমাদের অভ্যন্তরীণ যে নিরাপত্তার বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খুব জোরালো একটা ইস্যু হিসেবে 26-এ থাকবে, এবং এটাতে সামাল দিতে আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং বিশ্বাসযোগ্য অবস্থানগুলো তৈরি করতে হবে। বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে বেশি নজর কিভাবে দেওয়া যায়, সেখানে একটা নজর দেওয়াটা প্রয়োজন। এখানে আমি এটাও মনে করব যে এই মুহূর্তে আপনি যেহেতু সাক্ষাৎকার নিচ্ছেন, আপনি বললেন যে প্রত্যাশা কী, করণীয় কী ইত্যাদি। আমি প্রত্যাশার কথা তো বললামই, কিন্তু আমি এটাও মনে করি যে এই যে 26-এর যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজটা, এই কাজটা কিন্তু শুধুমাত্র নির্বাচিত সরকারের কাজ নয়, এই কাজটা শুধুমাত্র রাজনৈতিক দলের কাজ নয়, এই কাজটা আপনি সবারই কাজ হিসাবে কিন্তু দেখতে হবে। সেজন্য আমি যেটা 26-এ যেটা মনে করি, এবং 2025 শেষ হচ্ছে,
আমি মনে করি 26-এ প্রত্যাশার কথা যেমন আমরা বলবো, করণীয় কথা যেভাবে আমরা বলবো, আমাদের আরেকটি শব্দ এখানে ব্যবহার করতে হবে। আমরা নিজেদের প্রত্যেকে নিজেও অঙ্গীকার করতে হবে, আমি আমার অবস্থান থেকে, আমি ক্ষুদ্র অবস্থান হতে পারে, একেবারে নগণ্য অবস্থান, নগণ্য হোক আর সর্বোচ্চ হোক, প্রত্যেকটা অবস্থানের গুরুত্ব আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই অঙ্গীকারের জায়গায় আমাদেরকে নিজেদের ভেতর নিয়তটাকে পরিষ্কার করতে হবে। আমাদের ইনসাফের কথা যদি বলি, বাংলাদেশকে সমৃদ্ধ, এবং সেই সমৃদ্ধ শুধু গুটি কয়েকের জন্য নয়, সবার জন্য। আমরা যদি স্বস্তির কথা বলি, আমরা যদি আমাদের লক্ষ্যমাত্রা বলি যে ওয়েলবিং, মানুষের স্বস্তির জায়গাগুলোকে কিভাবে শক্তিশালী করা যায়, এইখানে আমি মনে করি যে রাজনৈতিক দল, নির্বাচিত সরকার, দাতা সংস্থা আছে, পাশাপাশি সামাজিক শক্তিগুলোকেও জোরালোভাবে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে আমি মনে করি যে একটি নতুন উদ্যোগ এখানে খুব জরুরি। সে হচ্ছে পেশাজীবী যারা এবং উদ্যোক্তা যারা এই যে এন্টারপ্রেনিয়র্স এবং তরুণ, এদের একটা জোরালো এক ধরনের বলা যায় যে একটা যৌথ উদ্যোগ, একটা কোয়ালিশন, একটা কর্মকাণ্ড বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে তার সুনির্দিষ্ট রূপরেখা শুধুমাত্র নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিলে হবে না। কারণ আমরা চাই যে, আপনি দেখেন যে যে সরকার পড়ে গেল, পতিত সরকার, তারা তো মধ্যম আয়টাই খুব বলেছিল না, কিন্তু ওই মধ্যম আয়ের স্বপ্নটা শুধুমাত্র তারাই স্বপ্নটা দেখছিল, এবং ওই স্বপ্নটাই বলছিল আপনাদেরও স্বপ্ন এটা। কিন্তু আজকে আমাদের বলতে হবে স্বপ্নটা তো হতে হবে যৌথ স্বপ্ন, স্বপ্ন হতে হবে আমাদের সবারই স্বপ্ন, এবং এই স্বপ্নে সবাই ইনপুট দিব। এই অবস্থায় আমি 2026-এর যাত্রা দেখতে চাই।